গ্রহণ করেছেন। যারা এখনো করেননি, প্রেক্ষাগৃহে উপস্থিত আসন প্রদর্শকদের সহায়তায় দ্রুত আসন গ্রহণ করবেন। আমাদের প্রযোজনা এখনই শুরু হতে চলেছে। আপনাদের অবগতির জন্য জানাই, এই নাটকে একটি মধ্যান্তর আছে, যার ব্যাপ্তি 10 মিনিট। অভিনয় আরম্ভ হওয়ার আগে একটি বিশেষ ঘোষণা। একদম শুনবেন না, একদম শুনবেন না, কোনো ঘোষণা একদম কান দেবেন না। এরা নানা রকম মিনিয়ে অনেক কথা বলবে। ওই যে নিষ্ক্রিয় কি সব বলে না, সেসব অনেক কিছু বলবে। একদম বার্তা দেবেন না। আজকের দিনে সব হয় না। আরে আমি মোবাইলের কথা বলছি, একদম বন্ধ করবেন না। নাটক দেখতে এসছেন তো কি হয়েছে, কত দরকারি ফোন আসতে পারে, বন্ধ করলে চলে? মনে করুন আপনাদের মধ্যে কেউ ডাক্তার, পেশেন্ট পার্টিকে বলে দিয়েছেন হেমোগ্রামের রিপোর্টটা কালেক্ট করে ছবি তুলে আপনাকে হোয়াটসঅ্যাপ করুন। পেশেন্ট মোটামুটি বলা যায় আরএসিতে আছে। আপনি রিপোর্টটা দেখে ট্রান্সফিউশনের অর্ডার না দিলে আরএসি কনফার্ম। এরকম অবস্থায় ফোন খোলা না রাখলে চলে? রাখুন তো, কল এলে দেখা যাবে। বলে কিনা অভিনেতাদের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। ধপের কনসেন্ট্রেশন বলবি তো দুগাছা ডায়লগ, তার আবার কত কেতা। তাহলে সালে একদিন মহড়া দিয়ে কি বললি? আর আমিও না এই দলের সঙ্গে থেকে একেবারে হেজে গেছি। আর ডাইরেক্টর সে তো আরেক চ্যাম্পিয়ন। নাটকটা যে কি নিয়ে, কি সেই বিষয় খায় না মাথায় দেয়, কাউকে আগাম কিছু জানাবে। নিজে কোনো সোশ্যাল মিডিয়াতে নেই, আজকের দিনেও হোয়াটসঅ্যাপ ফেসবুক কিছুই ব্যবহার করে। আর কাউকে ওইসবে আগাম কিছু জানাতেও দেবে না। বলে কিনা সাসপেন্স নষ্ট হয়ে যাবে। আরে আজকাল প্রচার না করলে দেখবে বলুন তো? না, সবাইকে অচেনা আর আনন্দ দেবে। আরে সবাই কি সালা অপু? আর তারপর এবারে নাটকের নামটা দেখুন। এই ওঠে কিছু বোঝার উপায় আছে? দেখিয়ে পুরোটা লেখাও নেই, শূন্যস্থান পূর্ণ করে দিতে হবে। আমি আর বেশি দিন এগোলে নেই, সালা কোসে চলেছি তো চলেছি, একটা ভালো পাঠ পাই না, এরা সারা ছেড়েই গেল। তবু মন দিয়ে ভালো, এবার আমাদের ডাইরেক্টর মহড়া শুরুর আগে একটা নাচ প্র্যাকটিস করতে বলেছি। কি জানি কি আছে মাথায়, চলুন দেখি। Cielo y tierra y no te encontré, y llegas hoy tan de repente y has sentido toda mi vida con tu querer. La besancha, la bellana, yo y tú me guste कहा है señorita, मगर फिर भी न जाने क्यों मुझे सुन के अच्छा लगा है señorita. No desvíes la mirada, quédate cerca de mí. Busco bajo de tu hielo, Sandina, señorita, yo la quiero por ti, mi padre. Dunia में ये भी सब है क्या, कमर को तो आओ जाए. उन्हें हम होता है क्या señorita, सुनो señorita, कहते हैं हम क्या. Quédate cerca de mí. ¿Qué মানে কি? আরে গুগলি কথা। এই দেখ, না গুগলি মানে দিয়েছে পিছনে ফিরে দেখো না, আমার কাছে থাকো। দেখেছো? সালা কি ভাষা কি মানে? আরে বাবা এরকম গান আমাদের সময় ছিল। হ্যাঁ, এখানে স্প্যানিশ, ওখানে ইতালি। রেড ক্যাম্পটা, আমিতা, সিনা। Amore mio, dove stai tu? Che sto cercando, sai solo mio. Amore mio,
Amore mio, dove stai tu? E mane holo, oh my love. Esto cercando, sai se, তার মানে হলো তুমি বুঝে এসেছো, তুমি শুধু আমার বুঝলে? আরে বিনামূল্যে ঠিক আছে, আরে তোরা গানটা ধর, হ্যাঁ
কিন্তু সেটা তো হতে পারছে না, তার কারণ এই 19-20-এর মানুষ ওই 19-20 মানুষের কথা বুঝতে পারছে না। 19-20 কি জিনিস? আরে একটু আগে আপনি বললেন না, একটা গ্রাম, একটা শহর, একটা 19-20। 19-20 নয়, উপনিবেশ। সেটা আবার কি? আর একদল মানুষ একটা কোনো জায়গায় গিয়ে বসবাস শুরু করলো এবং সেটাকে বাসযোগ্য করে তুললো, তখন তাদের উপনিবেশ বলে। এক্স্যাক্টলি। যেমন ধরে ব্রিটিশদের কথা, এই ব্রিটিশরা যেসব জায়গায় রাজ করেছিল তারা সেখানে একটা করে উপনিবেশ করে তুলেছিল, বলতে পারিস কলোনি বানিয়েছে। তাই সেই সব জায়গাগুলোকে কি বলা হতো? বলা হতো ব্রিটিশ কলোনি। আবার ধর, আচ্ছা থাক, এখন এসব কথা থাক, আমি যা বলছিলাম, আমি কি বলছিলাম রে? বলছিলেন এক উপনিবেশের মানুষ আরেক উপনিবেশের মানুষের কথা বুঝতে পারছে। ঠিক ঠিক ঠিক। ভেবে দেখ, সবাই শুনছে অথচ কেউ বুঝছে না, কেউ কারো কথা বুঝছে না। আমাদের মানে মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যমে তার ভাষা, অথচ একজনের মনের ভাব অন্যরা বুঝছে না। শত শত সহস্রাধিক কয়েক লক্ষ ভাষায় কথা বলা বিভিন্ন গোষ্ঠীবদ্ধ মানুষ অন্য গোষ্ঠীর ভাষা বুঝছে না, বুঝতে পারছে না। তার কারণ সব আলাদা আলাদা ভাষা, সব আলাদা আলাদা। আচ্ছা এরকমটা যদি না হতো, যদি এই গোটা বিশ্বে একটাই ভাষা থাকতো। হ্যাঁ, হয় নাকি স্যার? গোটা দুনিয়ায় একটাই ভাষা, এ তো অসম্ভব। ঠিক তাই স্যার। আর এই অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখেছিল একজন মানুষ। তার জন্ম 15ই ডিসেম্বর 1859 পোল্যান্ডের বিয়ালিস্টেক শহরে। ইহুদি বাবা মার্কাস আর ইহুদি মা রোজারির প্রথম সন্তান লুডোভিক। বিয়ালিস্টক শহরে যখন আমি ছোট্ট ছেলে, তখন ভারী মন নিয়ে তাকিয়ে দেখেছি একই দেশে একই শহরের মানুষদের মধ্যে কি সাংঘাতিক শত্রুতা। তখন থেকে স্বপ্ন দেখেছি এসব নিশ্চয়ই একদিন বদলে যাবে, ভালো হয়ে যাবে সব। তারপর বছরের পর বছর কেটে গেছে। স্বপ্নের পরিবর্তে আমি দেখেছি এক ভয়ানক বাস্তব। আমার জন্মস্থান ওই দুঃখী শহরের রাস্তায় দেখেছি হিংস্র একদল মানুষ পশুর মতো ঝাঁপিয়ে পড়েছে নিরীহ নাগরিকদের উপর, যাদের একমাত্র অপরাধ এই যে তারা ওই দানবদের থেকে অন্য ভাষায় কথা বলে, অন্য ধর্ম পালন করে। আচ্ছা, এইরকমটা কি হতো যদি ওই প্রথম দলটা অন্য নাগরিকদের ভালো করে চিনত, যদি তাদের মাঝখানে কোনো অদৃশ্য উঁচু পুরু দেওয়াল না থাকতো, যে দেওয়াল আমাদের খোলাখুলি মিশতে দেয় না অন্য গোষ্ঠীর মানুষদের সঙ্গে, দেখতে দেয় না যে তারাও আমাদের গোষ্ঠীর মানুষদের মতোই তাদের সাহিত্য কোনো বিভৎস অপরাধ প্রচার করে না, বরং আমাদের মতোই একই নীতির একই আদর্শের কথা বলে। ভাঙো দেওয়াল, ভাঙো ভাঙো। বলছে একজন সাধারণ চেহারার মানুষ, সুইজারল্যান্ডের জেনিভা শহর, সন 1906। উচ্ছেদ হতে হতে অবশেষে তারা ঠাঁই পেয়েছে এই রুশ অধিকৃত পোল্যান্ড অঞ্চলে। যাতে যাতে ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করো আর আরামে দখলদারি চালিয়ে। সাম্রাজ্যবাদের এই নীতি তো তার জন্মলগ্ন থেকেই। আর পোল্যান্ড দেশটায় সেই যুগে এর সুযোগ ছিল আরো বেশি। ভাষার বিভেদ এখানে বড়ই প্রবল। জার্মান ভাষা, পোলীয় ভাষা, উদ্বাস্তু ইহুদিদের ভাষা, আর উপর থেকে চাপিয়ে দেওয়া এই রুশ ভাষা। তাই মার্কাস, রোজালি, লুডোভিক এদের ভাষাও রুশ। মার্কাস শিক্ষিত, সবটাই নিজের উদ্যোগ, পাণ্ডিত্য তার ভাষায়, বিশেষ করে হিব্রু ভাষায়। এছাড়াও আছে রুশ, পোলীয়, জার্মান, ফরাসি, আর আছে ভূগোল। ভূগোল আর ভাষার শিক্ষক। আমি রোজালি,
আমরা দেখেছি জার প্রথম নিকোলাসের অত্যাচারী শাসনের কাল। আমি জানি ইহুদি হয়ে বেঁচে থাকাটা একটু বেশি সহনীয় হয় যদি শিক্ষিত হওয়া যায়, উচ্চ শিক্ষিত হওয়া যায়, আর সব থেকে সুবিধা হয় যদি ডাক্তার হওয়া যায়। রোজ কড়া অনুশাসন চাই, ছেলে মেয়েদের ডাক্তার করে গড়ে তুলতে হবে, তাদের পোশাকে, কথাবার্তায়, ব্যবহারে, সময়ানুবর্তিতায়, কড়া আদর্শের নিয়মে গড়ে তুলতে হবে। ছেলে মানুষের ফুর্তির অবকাশ তো দেবে না রোজ, না। স্নেহ মায়ার পরিসর আমাদের জন্য নয়, কড়া শাসন চাই, এমনকি সামান্য বিচ্যুতির জন্য চাই কঠিন শাস্তি। শাস্তি পায়নি লোকে, কোনদিন শাস্তি পায়নি সে। শান্ত মেধাবী লোকে শাস্তি দেওয়ার কোনো সুযোগই নেয়নি, বরং সেই ছোটবেলা থেকে বাবার কাছ থেকে পেয়েছে এক ধরনের শ্রদ্ধা। একাধিকবার ভাইদের অপরাধ নিজের ধারে ফেলে দিয়েছে। বাবা বুঝেছে সেটা, শাস্তি থেকে বেঁচেছিল তোদের আর তার অপরাধী ভাইদের। বাড়িতে রুশ ভাষা, স্কুলে আর বাবার সাথে ফরাসি আর জার্মান, মার সাথে সিনাগাগে হিব্রু, রাস্তায় ইডিশ, অন্যত্র পোলীয়। লোভী ভাষাবিদ হয়ে উঠছে। বাজারে ভিড়, হট্টগোল, চুরি ভর্তি রং বেরঙের আনাজ ফলমূল নিয়ে পশরা সাজিয়ে বসেছে বিধবা দোকানদার আর বিধবা বিক্রেতা চেঁচিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। তোদের এইসব ইকড়ি মিকড়ি ধামা, এটা রোস্টের রোস্ট ভাষা বললে চল থানায়। বলিস কিছুই বোঝাই যায় না। এর মধ্যে থেকে বলিও এর প্রতিবাদ জানা। মানুষ চল, আমি ভালো মানুষ না ভালো পুরুষ তোকে চল। এইবার তুই কি বললি আমি বুঝতে পেরেছি। আমাকে মানকে ছেড়ে বললো, হ্যাঁ চল পুলিশ লোকটাকে পুলিশ দৌড়ে নিয়ে যাচ্ছে। আরে না না না, এই এই তুই কি নাম? তুই লিগাল কামিয়ে এদিকে আয়। কি বললি তুই? পুলিশ? কথাটা পুলিশ নয়, কথাটা পুলিশ। প প প প পুলিশ। তো উচ্চার your pronunciation, Lingam. You have to improve your pronunciation. Police and then police. Yes. Oh, words are very close by sir. So No excuse. Mind it, Lingam. You are playing the role of a narrator. And the pronunciation of a narrator has to be absolutely perfect. Okay? Yeah. Try one. নিশ্চয়ই পারবি। একটা কাজ কর, ওকে দেখ ও কিভাবে বলছে, দেখ দেখে একটু শেখার চেষ্টা কর। যা। ওকে স্যার। যা। ধরে নিয়ে যাচ্ছে তাকে পুলিশ। পোলিওরা মাথার টুপি খুলে সম্মান জানাচ্ছে শহীদ। জার্মানরা টুপি খুলছে না। পোলিওদের চোখে রাগের আগুন
আর রুশদের বিদ্রুপের হাসি। সব দেখে লুদু আর ভাবে এরা কি জানে ওদের সম্বন্ধে? এরা জানে ওদেরও সুখ দুঃখ আছে। মানুষ কোথায়? শুধু এরা, ওরা, তারা, রুশ, পোলিও, জার্মান, ইহুদি। যদি কোনো রুশ মেয়ে কোনো পোলিও ছেলেকে ভালোবেসে ফেলে, বাপ মা অভিশাপ দিয়ে তাড়িয়ে দেয়। এরা বোঝে না ওদের কথা, ওরা বোঝে না এদের ভাষা। এরা ভাবে ওরা শয়তান, ওরা ভাবে এরা পিশাচ। ভাষা, ভাষা, একটা ভাষা যা সবাই বলতে পারবে, বুঝতে পারবে, পড়তে পারবে, লিখতে পারবে। সবাই, সবাই, সবাই। শিক্ষকের মাইনে
মাইনেতে কুলায় না। তিনটে ছোট ঘরে কুলায় না। 1873 সালে সপরিবারে ওয়ারসা চলে এলো মার্কাস। শহরটা বড়, আরো বড় হচ্ছে, স্থাপত্য সুন্দর। ইহুদিদের পক্ষে অবস্থাটা অপেক্ষাকৃত ভালো। রুশ কর্তা ব্যক্তিরা খানিকটা ভদ্র ব্যবহার। এই নতুন ইহুদি পাড়াটা তোমার কেমন লাগছে রোজ? বেশ ভালো, কাছেই সিনাগগ, মাত্র 20 মিনিটের হাঁটা পথ। ও ধর্মস্থান কাছে বুঝি, কাছে বলেই বুঝি ভালো। আমি জানি তুমি নাচতে, বাড়িটা তো আগে থেকে কত বড়। সামনে পাথর বাঁধানো রাস্তা হলেও আওয়াজটা বোধহয় 42 টকের বাড়ির চেয়ে কিছুটা কম। আসলে মূল দালানটা তো রাস্তা থেকে খানিকটা পিছিয়ে, তাই না? সামনে তো একটা বাগানও আছে। সুন্দর বাগান। তাই তো আমি লুডোভিককে বলেছি ভাই বোনদের উপর নজর রাখতে, যাতে ফুল না ছেড়ে। তোমার সবেতেই লুডোভিক, ওর কি নিজের কোনো কাজ নেই? এই বয়সে যে লুডোভিক বড় বিচক্ষণ, আর তাই তো ওর উপর আমার ভরসা। লুডোভিক আমার সোনা। লুডোভিক আমার কোহিন। এই কাট 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 কাট। না না, এই শেষ সংলাপটা আরো বিশ্বাসযোগ্য করতে হবে। না না ক্যাপ্টেন, আমি বুঝতে পারছি না আমরা কোহিনুর বলছি না কেন? 1849 সেকেন্ড অ্যাংলো সিক ওয়ার, তারপরে কিন্তু মহারাজা ফিলিপ ছিলেন কুইন ভিক্টোরিয়ার উদ্দেশ্যে এই মহামূল্যবান কোহিনুর সারেন্ডার করেন। আর তখন থেকেই গোটা ইউরোপে এটা আলোচ্য বিষয়। ইনফ্যাক্ট আনকাট ডায়মন্ড বোঝাবে এই কোহিনুরের থেকে ভালো উদাহরণ তো আর কিছু হতেই পারে না। হ্যাঁ, কিন্তু কোহিনুর তো শাহজাহান। হ্যাঁ ঠিক তাই। মীর জুমলা, সেই যুগের বিশিষ্ট ব্যবসায়ী মীর জুমলা, উনি 1656 যতদূর মনে পড়ে শাহজাহানকে এই কোহিনুর উপহার দিয়েছেন। তারপরে বিভিন্ন হাত বদল হতে হতে ওই শিখ রাজাদের থাকে। কিন্তু আজকের শাহজাহান নাটকে তো সব নেই। এই আজকে শাহজাহান করতেস না। হ্যাঁ, আজকে শাহজাহান এখন শ্রী ঘরে। লোকজন আজকে শাহজাহান বলতে আজকাল আর উৎপল দত্তের নাটক আজকে শাহজাহান বোঝে না, বোঝে ওই সংবাদখালী শাহজাহান। আমি কতবার বলেছি যে এই নাটকটা এমনই যে বারবার যদি ডিস্ট্রাকশন হয় তাহলে মুখটাই নষ্ট হয়ে যায়। প্লিজ চল, সিরিয়াসলি চল। 19 বছরের জন্মদিন। তার দুদিন পর অর্থাৎ 17 ডিসেম্বর রোজালি একটা কেক তৈরি করেছে। রমায় হয়েছে কিছু তরুণ তরুণী, ঠিক যেন লুডোভিকের জন্মদিনের উৎসব। এমনটাই বলতে হয়েছে কারণ এই অনুষ্ঠান ছাড়া অন্য সব রকম জামাই কিন্তু নিষিদ্ধ। টেবিলের উপর রাখা কেক, পাশে একটা খাতা, তাতে আছে হাতে লেখা ব্যাকরণ, কিছু শব্দ তালিকা আর কিছু অনুবাদ রচনা। আসলে জন্মলগ্নটা ছিল এক নিরপেক্ষ আন্তর্জাতিক ভাষা।
লুদোভিকের সৃষ্ট ভাষা মানুষের সমাজ থেকে সব বিদ্বেষ বিভেদ দূর করে দেবে এই আশা করা বাস্তব। তবু মানুষে মানুষের সম্পর্কের ক্ষেত্রে খানিকটা তো কাজে লাগতে পারে সে ভাষা। শাসকের কাছে নতুন কিছু মানেই সন্দেহজনক, তারপর আবার মানুষে মানুষের সব ভাব। শাসক গোষ্ঠীর এসব আদৌ কাম্য নয়। নতুন একটি ভাষাকে ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে চিহ্নিত করা তাদের পক্ষে খুবই স্বাভাবিক, কারণ তারা সব কিছুতেই ষড়যন্ত্রের গন্ধ পায়। যদি অজানা ভাষায় লেখা কোনো কাগজ তাদের হাতে এসে পড়ে, তাহলে তোমাদের চোখে আপাত নিরীহ সেই ভাষাই খতম করে দিতে পারে লুদোভিকের পড়াশোনা, এমনকি তার ভবিষ্যৎ জীবনটা। মার্কাস, বেশ কদিন তুমি খেলতে দিয়েছো তোমার ছেলেকে ওই ভাষা সৃষ্টির খেলা। এখন রাশটা নিজের হাতে নাও। আর পরীক্ষার নম্বর দেখে তো বোঝার উপায় নেই যে এই খেলার জন্য ওর পড়াশোনায় বিন্দুমাত্র ক্ষতি হয়েছে। পরীক্ষার ফল শুধু নয়, প্রধান শিক্ষক থেকে শুরু করে সমস্ত শিক্ষকরাই প্রশংসা করেছিল লুদোভিকের পারদর্শিতা। আর শুধু ভাষা নয়, অঙ্ক, পদার্থবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, ন্যায়শাস্ত্র সবকিছুতেই প্রশংসা করেছিল ওর ব্যবহারে, স্বভাবে, ক্লাসে যথাযথ উপস্থিতির, মনোসংযোগের আর পরিশ্রমের। কিন্তু মার্কাস, ভুলে যেও না যে তোমরা ইহুদি। তুমি নিজে কিভাবে বেঁচে আছো তুমি জানো। আবার কেন সে কথা? আমি তো জানি আমি যে কাজটা করি সেটা ইহুদি আত্মসম্মানে আঘাত হানে। সেন্সার চাই, এটা শুধু কঠিনই নয়, অনেক সময় নির্বোধ। পত্রিকায় একটা রচনা ছাপা বন্ধ হলো, তা সত্ত্বেও লেখকের হলো শাস্তি। কিন্তু সেটা আমি স্বেচ্ছায় করিনি, উপরতলার নির্দেশ। নিজের পরিবারের স্বার্থে নিজেকে এবং নিজের পরিবারকে। তাই আমি বাঁচতে চাই, আমি সবাইকে নিয়ে বাঁচতে চাই, সেটা কি অন্যায়? রচনার বিপজ্জনক অনুচ্ছেদগুলো এমন ভাবে আমি ভাবার্থ করেছিলাম যাতে কর্তৃপক্ষে সেগুলোকে সেরকম বিপজ্জনক না মনে হয়। আর সেই কারণেই যাবজ্জীবন বা 10 বছর নয়, মাত্র 1 বছরের কারাদণ্ড হয়েছিল তার। সমভাষী সমধর্মীদের বিদ্বেষ মার্কাসকে কোনোদিন করতে হয়। হ্যাঁ, তার কারণ ওর সততা, পাণ্ডিত্য, পরিশ্রম আর প্রয়োজন মতো অন্যদের সুপরামর্শ দেওয়ার অভ্যেস। তাহলে নিজের ছেলের বেলা কেন ব্যতিক্রম? আমি তোমাদের শুভানুধ্যায়ী। অনেক লাল ফিতের জট ছাড়িয়ে, অনেক বাধা অতিক্রম করে লুদোভিক প্রবেশাধিকার পেয়েছে মস্কো বিশ্ববিদ্যালয়। এই কথাটা মনে রেখো, বাকি সিদ্ধান্ত তোমাদের। তুমি এমন কিছু করবে না যাতে আমার লুদোভিক আঘাত পায়। ওর মনটা বড় কোমল, ও সহ্য করতে পারবে না। আঘাত আমাদের নিত্য সঙ্গী, ওকে আরো কঠিন হতে হবে, ওকে ডাক্তার হতে হবে। ভাষাটাই অসহ্য, ওটা নিয়েও বাঁচে। রোজ তুমি আমার দিকে তাকাও। তুমি তো মা, তুমি তো নিশ্চয়ই চাও না তোমার সন্তানের ক্ষতি হোক। আগে তো ওকে বেঁচে থাকতে হবে, ওকে ডাক্তার হতে হবে, রোজ ওকে ডাক্তার হতেই হবে। সব খুলে দিচ্ছি। এতে আছে সব পাণ্ডুলিপি, ব্যাকরণ, শব্দ তালিকা আর নতুন ভাষায় লেখা কিছু কবিতা ও প্রবন্ধ। আমায় কথা দাও লুদোভিক, যতদিন না তোমার লেখাপড়া শেষ হচ্ছে তুমি এসব নিয়ে আর কোনো কাজ করবে না। কথা দিলাম। মনে রেখো লুদোভিক, ইহুদি নৈতিক অনুশাসনে এ প্রতিজ্ঞা অলঙ্ঘনীয়। শুধু একটি অনুরোধ, এই জিনিসগুলো যেন সযত্নে রক্ষিত হয়। অনেক কাজ করার আছে ভবিষ্যতে।
দিলাম। ডাক্তারি পড়ছে লুদোভিক মস্কো বিশ্ববিদ্যালয়। প্রিয় সহপাঠী আলেকজান্ডার পিকোভার, দুজনে একসঙ্গে দেখে ব্যবচ্ছেদ করা মৃত মানুষের শরীরের অভ্যন্তর। দেখো অ্যালেক্স, একই কলকব্জে দুটো ক্ষেত্রে, অথচ বেঁচে থাকতে কত তফাৎ মানুষের মানুষ। এক শরীর, একই প্রয়োজন, একই সুখ, দুঃখ, ভয়, যত পার্থক্য সবই কি ভাষায় আর ধর্মে। এই ব্যবধান যদি ঘোচানো যেত, মাসে মাত্র 19 রুবলে দেশ চলে যাচ্ছে আমার। ভরসা দিয়ে লিখে কিভাবে চলে যাচ্ছে তা লিখে না। ছাত্র পড়ায় লুদোভিক, কিন্তু পারিশ্রমিক হিসেবে সেই 19 রুবল জুড়তে চায়। কেউ দিলে দিল, না দিলে না, তবু কারো কাছে সেই পারিশ্রমিকটুকু চায় না লুদোভিক। নিজের বাবার কাছেই হাত পাতে দিছে। ছাত্রের বাবা তো অনেক দূর। না, মস্কো অসম্ভব হয়ে উঠছে। ওয়ারশো বিশ্ববিদ্যালয়ে বদলির আবেদন করলো লুদোভিক। নিজের বাড়িতে থেকে পড়াশোনা চালাবে। সব বিষয় ক্লাসের সর্বোচ্চ শিখরে লুদোভিক। 2 বছরের দুটো পরীক্ষা। আর তাই এর জেরে অধ্যক্ষ সুপারিশ জুটলো, আবেদন মঞ্জুর। আবার রেলগাড়ি, সারা দিন সারা রাত। আর এবার উল্টো পথ, মস্কো থেকে ওয়ারশো। মস্কো পার্টিতে চলে এলাম। মস্কো থেকে আমার ছুটি। মানে সে কি কথা? ডাক্তারি পাশ করতে তো এখন 2 বছর। সেই 2 বছর এখানে, মানে ওয়ারশো বিশ্ববিদ্যালয়ে। সেরকম আবার হয় নাকি? হলো তো, আবেদন করলাম, কর্তারা 2 বছরের পরীক্ষার ফল দেখলেন। দেখলে আমার লুদোভিক সব বিষয় প্রথম, আর আবেদন মঞ্জুর করে দিলেন। আমার দেখি আনন্দ হচ্ছে, জানো, আবার আমি তোমাদের সঙ্গে একসঙ্গে থাকতে পারি। আচ্ছা বাবা, আচ্ছা হয়েছে, চল এবার একটু কিছু মুখে দিবি। চল
একদম শুকিয়ে গেছে, কিছু খাওয়া হয়নি না। দাঁড়া দেখি সামোবারে কতটা শুরু আছে। সারা, ফানিয়া, ফেলিক্স, হেনরি ওরা সব কোথায়? সারা সেলাই কলে সেলাই শেখাতে ব্যস্ত, আর তোর আদরের ফানিয়া যথারীতি সারা পাড়া টোটো করে বেড়াচ্ছে। বাকি দুজন স্কুলে, এইবার ফিরবে সব একে একে। ও আর বাবা ওর পড়ার ঘরে। মা মা দেখো আমাকে সঙ্গে করে নি। দাদা দাদা তুমি আমার সবচেয়ে বড় আর সবচেয়ে আদরের দাদা লুডোভিক। আর আমার ছোট্ট বলু ফানিয়া। এই 2 বছরে এই কেমন তত্তর করে বড় হয়ে গেছিস বলতো? এখন তো তোকে আমার ওই গার্লফ্রেন্ড ফানিয়া বলতে হবে। দাদা দাদা ও ক্লারা, ক্লারা জিলবেনি আমার খুব বন্ধু। তবে ওরা কিন্তু আমাদের মতো না। তবে কাদের মতো? মানে ওরা আমাদের থেকে অবস্থাপন্ন। ওরা কাউন্টাসে থাকে। ওখানে ওর বাবার একটা সাবানের কারখানা আছে। দারুণ সুন্দর সুন্দর সাবান তৈরি হয় সেখানে। কি দারুণ তার গন্ধ। আর ও রোজ সেই সাবান মেখে স্নান করে। এই আয় না আয়, আয় একবার আয়। এই শুকে দেখ। ফানিয়া কি করছিস? তুই শুধু মাথাতেই বেড়েছিস, পাপ। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে গন্ধটা আমার চেনা। মস্কো তো এই সাবানটা খুব প্রচলিত, আর তাই আমি ওখান থেকে তোর জন্য এই সাবানটাই নিয়ে এসেছি। হবে না। হ্যাঁ? এটা আমি ক্লারার কাছে পেতে পারি। তুই আর কে নিছিস দেখ। মায়ের জন্য, বাবার জন্য, ছেলেটা সবে এসেছে, আগে একটু কিছু মুখে দে, তারপর দেখিস যত খুশি। ফুটবল পালিয়ে যাচ্ছে না। দাদা থাকছে? 2 বছর। এই 2 বছর ও মহারাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। সারাদিন চোচো করে না ঘুরে দাদার কাছে একটু লেখাপড়া করিস, বুঝলি? সে হবে এখন, কত আছে। চল চল ক্লারা। ক্লারা ওর দিদির বাড়িতে বেড়াতে এসছে। আমারও আজকে ওখানে নিমন্ত্রণ। ইস, এই বিসিস কাপটা না বদলে ফেলতে হবে। ও মামুনি দেখো না কোনো স্কার্ফ আছে কিনা। তুমি সব ধুয়ে দিয়েছো। ভালো আমি লাল কালো। আচ্ছা চল ভেতরে গিয়ে দেখি। চল চল ভেতরে গিয়ে। আমি কিন্তু ফানিয়ার কাছে তোমার কথা সব শুনেছি। সব মানে? তোমার কাজের কথা, তোমার প্রথম প্রেমের কথা, প্রথম প্রেম, তোমার ভাষা সৃষ্টির কথা, তাকে নিয়ে তোমার লড়াইয়ের কথা। সেই লড়াইয়ের মাঠে এখন সাদা নিশান ক্লারা। আমি সেই প্রেমের জন্য বাগদত্তা, প্রতিজ্ঞাবদ্ধ। ডাক্তারি পড়া শেষ না হওয়া পর্যন্ত ওই ভাষা সংক্রান্ত কিছু নিয়ে বসার অধিকার নেই। বললাম না সব শুনেছি। আচ্ছা লুদোভিক, তুমি কখনো তোমার নতুন ভাষায় চেঁচিয়ে পড়ে দেখেছো কেমন শোনাচ্ছে? হ্যাঁ, অনেকবার অনেকবার। কিন্তু তুমি কি করে বুঝলে? অনুমান করতে পারছি কত নতুন ধারণা। প্রথমে হয়তো মনে হয়েছে দুর্মূল্য ঐশ্বর্য, পরে কার্যক্ষেত্রে সেটাই হয়ে দাঁড়িয়েছে অপ্রয়োজনীয় বোঝা। কত ছাঁটাই, কত বিকল্পের সন্ধান, কত সংশোধন, কত কত আমূল পরিবর্তনই না করতে হয়েছে তোমার। ঠিক বলেছো। কেবলমাত্র শব্দ সমষ্টি আর ব্যাকরণ দিই না, জীবন্ত ভাষা তৈরি হয় না। যে কোনো বাক্য অসুন্দর হলে, অনাবশ্যক ভারী হলে সহ্য হয়নি আমার। তাই তুমি নিরন্তর পরিশ্রম করে যতক্ষণ না ভাষাটা নমনীয় হচ্ছে, সৌষ্ঠব পাচ্ছে, সাবলীল ছন্দে বয়ে যাচ্ছে স্রোতস্বিনীর মতো, উড়ে যাচ্ছে মুক্ত বিহঙ্গ হয়ে। কি সুন্দর করে বললে তুমি। যে স্বপ্ন তোমার বুকে, তা তো এত সহজে যাবে না। আবার যদি লড়াই শুরু হবে, আমার তোমার সঙ্গে নেবে লুদোভিক। তুমি যে আমাদের মতো নও। তুমি তো মানুষের শরীরের বাইরেটা, ভেতরটা সবটা দেখেছো। আমারটাও দেখে নিও। আলাদা মনে হলে তোমাদের মতো করে না।
নতুন ভাষার স্বপ্ন এক অদম্য টানে আকর্ষণ করেছে আমায়। তবু আমি একবারের জন্য বসে সেই ভাষা নিয়ে চিকিৎসা বিদ্যার চর্চার পরবর্তী সময় থাকতো, আমি অনায়াসে সেই সময় নিজেকে নতুন ভাষার কাছে সঁপে দিতে পারতাম। কিন্তু তবু আমি প্রত্যেকটা ভাঙিনি মা। বিশ্বাস করো মা, বিশ্বাস করো, তুমি তো বিশ্বাস করো আমার মা। মা আমার বাবাকে অনুরোধ করো না যেন প্রতিশ্রুতি থেকে মুক্তি দেয় আমার, ফেরত দেয় আমার খাতাপত্র। শুধুমাত্র ছুটির সময় কাজ করবো, ডাক্তারি পড়ায় বিন্দু মাত্র বিঘ্ন না ঘটিয়ে কথা দিচ্ছি। মা 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 বলো না মা, বলবে তো তুমি, বলবে তো বাবাকে, বলো না মা, বলো না তুমি, বলো মা। কি হয়েছে? কাঁদছো কেন? কি হয়েছে বাবা? মা কাঁদছে কেন বাবা? কি হয়েছে বলো। বাবা তুই ক্ষমা করে দিস, ওরা আসবে বলেছিল আমার ঘরে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আমি তোর ওই বান্ডিলটা আগুনে আমি তো মুক্তির ছাড়পত্র পেয়ে গেছি, এখন তো আমার আর কোনো প্রতিশ্রুতি নেই, তাই তা ভঙ্গেরও কোনো প্রশ্ন নেই। আমি এখন আর আবদ্ধ নই, আমি এখন সম্পূর্ণ মুক্ত। তুমি ভেবো না মা, তোমার থেকে পেয়েছি হৃদয়, আর বাবার থেকে এই ঘাড়ের উপরের বস্তুটার ভেতরে থাকা সম্পদ, সেটা তো পুড়ে যায়নি, আবার হবে। আর কোনো কিছু আমায় আটকাতে পারবে না, শুধু শুধু কাজ করে যেতে হবে মা, অক্লান্ত পরিশ্রম করে যেতে হবে। নীল